সেই রক্ত ঝরল, সেই হামলা চলল, সেই গাড়ি ভাঙল, সেই বিরোধী এজেন্টের মাথা ফাটলো, সেই বৈধ ভোটার ভোট দিতে গিয়ে দেখলেন তার ভোটটা আগেই পড়ে গেছে। এমনকি রাস্তায় দৌড় করিয়ে দফায় দফায় মারধর করা হলো কুমারগঞ্জের প্রার্থীকে। এই পর্যন্ত শুনে কি ভাবছেন? পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গেই, এবারও ভোটটা সেই সন্ত্রাসের আবহেই হলো? না, এইখানে এরাজ্যের গল্প এই 2026-এ কিছুটা হলেও আলাদা। এই যে কটা ঘটনা এতক্ষণ বললাম এই অনুষ্ঠানে দেখাবো, সেই ঘটনাগুলো সামগ্রিক প্রেক্ষিতে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই থেকে যাচ্ছে। কারণ আগাগোড়া চূড়ান্ত সক্রিয় থাকলো নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ বাহিনী। দিনভর কোথাও অশান্তি হলেই অ্যাকশন হলো, প্রত্যেকটা ঘটনার রিয়াকশন টাইম থাকলো একেবারে ন্যূনতম, বুথের মধ্যে কার্যত মাছি গলতে পারল না। আর সব থেকে বড় কথা, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড সংখ্যক মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন। গণতন্ত্রের মূল উদ্দেশ্যটা প্রথম দফায় অন্তত 16টা জেলায় 152টা বিধানসভায় উতরে গেল। আমি প্রথমে এক ঝলকে দেখে নেব আজকের দিনের ছবিটা, তারপর একটা মজার খেলায় আসব, অঙ্কের খেলায়। প্রথমে প্রতিবেদন। বিক্ষিপ্ত অশান্তি, ঝরল রক্ত। তবে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সেসবের আজ বুথ অবধি পৌঁছল না। বুথ রইল সুরক্ষিত, যার ফলে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন রেকর্ড সংখ্যক ভোটার। সুন্দরভাবে হয়েছে, উৎসবের মেজাজ ছিল। নিরাপত্তা গতবার অন্যান্য বারের থেকে অত্যন্ত টাইট। এসআইআর এর পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের এই প্রথম দফায় ভোট পড়ল প্রায় 92%। বৃহস্পতিবার একই সঙ্গে ভোট ছিল তামিলনাড়ুতে, সে রাজ্যে ভোটদানের হার প্রায় 84%। এর আগে 9 এপ্রিল এক দফায় ভোট হয়েছে অসম এবং কেরলে। অসমে ভোট পড়েছিল প্রায় 86%, আর কেরলে ভোটদানের হার ছিল প্রায় 80%। সেই সবকে ছাপিয়ে রেকর্ড করল পশ্চিমবঙ্গের প্রথম দফা। ভোটকেন্দ্রের বাইরে জটলা, দাদাগিরি, বাইক বাহিনীর দাপট, কোনো কিছুই দেখা গেল না। দুষ্কৃতীরা হুমকি হুঁশিয়ারিও দিতে পারল না। কোথাও কোনো অভিযোগ উঠতেই সঙ্গে সঙ্গে তৎপর হলো পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের ছাঁকনিতে আটকে গেল সিংহভাগ ভুয়ো ভোটার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা বিধানসভার একটি বুথে, যে বুথের বাইরে আইটিবিপির যারা মোতায়েন রয়েছেন তারা এইভাবেই বুথের বাইরে একটা যেন অস্থায়ী বাংকার তৈরি করেছেন বুথের ঠিক ভেতরেই। সেখানে যিনি এই অঞ্চলের বিএলও রয়েছেন, সেই বিএলও তিনি এই লিস্ট নিয়ে বসে রয়েছেন। আমার এখানে বসে থাকার উদ্দেশ্য, আমার এলাকার যে সব ভোটার তাদেরকে আমি আইডেন্টিফাই করে ভিতরে পাঠাবো, বা কোনো ডুপ্লিকেট ভোটার ঢুকছে কিনা সেটা আমার আইডেন্টিফাই করার জন্য আমি এখানে বসে আছি। এর মাঝে কিছু অশান্তির ছবিও সামনে এলো। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তাড়া করে কিল, চর, ঘুষি মারা হলো বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে। আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পারের কনভয়ের গাড়ির কাঁচ ভাঙা হলো। মুর্শিদাবাদের নওদায় তৃণমূলের সঙ্গে তুমুল বচসা এবং তারপর ধস্তাধস্তিতে জড়ান আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির। এরই মধ্যে রেকর্ড ভোট পড়ল রাজ্য জুড়ে, কিন্তু ইভিএম এ লক্ষ্মী লাভ হবে কার? आपने ये तय कर दिया है कि 4 मई को केवल परिणाम नहीं, परिवर्तन आएगा। মনে রাখবেন, পতন শুরু হয়ে গেছে বিজেপির। আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বিক্ষিপ্ত অশান্তি, বাগযুদ্ধ, রেকর্ড ভোটের পাশাপাশি প্রথম দফায় ঝাড়গ্রামে দেখা গেল মন ভালো করা এক ছবি। ঘুরতে ঘুরতে জিতু শোলে ভোটের লাইনের কাছে চলে আসে রামলাল নামে এই হাতিটি। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে সরিয়ে পরিস্থিতি সামাল দেন। এরকম ভোট বহুদিন দেখেনি পশ্চিমবঙ্গবাসী। এবার নজর 29 তারিখ দ্বিতীয় দফার দিকে। এবিপি আনন্দ। দেখুন, সৌভাগ্যক্রমে অনেক কিছু নেই আজকের ভোটে। খুন নেই, বোমাবাজি নেই, গুলি নেই, মাস্ক পরে ছাপ্পা ভোট নেই, বুথ দখল নেই, প্রিসাইডিং অফিসারকে হুমকি নেই, বুথে অনধিকার প্রবেশ নেই, ভোটারের ওপর হামলা নেই, বাইক বাহিনীর দাপাদাপি নেই, ভোটের লাইনে বহিরাগত নেই,
ওই পাড়ার মোড়ে বেঞ্চ দিয়ে পথ আটকানো নেই, বুথের পাশে গুড় বাতাসা নেই, বুথের বাইরে জটলা নেই, দাদু ঠাকুমার নাম করে ভোট দেয়া নেই, বুথে এজেন্ট বসতে বাধা নেই, কেন্দ্রীয় বাহিনীর বেড়ানো নেই, পুলিশের গা ছাড়া মনোভাব নেই। গণতন্ত্রের উৎসবে এই নেই রাজ্যে একটা জিনিস কিন্তু এবার আছে, সেটা হলো গণদেবতার বিপুল অংশগ্রহণ। আমি শেষ যে ফিগারটা পাচ্ছি 92%-এরও বেশি। আমি প্রথমে আজকে আমার প্রত্যেক বক্তার কাছে আলাদা করে তো পরে আসব, কিন্তু তার আগে আজকের পারফরমেন্সে জাতীয় নির্বাচন কমিশনকে 10-এর মধ্যে কে কত নম্বর দেবেন এবং 2-1 লাইনে বলতে হবে কেন সেটা দেবেন। বিস্তারিত তো আমরা আলোচনা করবই। সমীর রাইজকে দিয়ে শুরু করি। দেখো সুমন, আমি প্রথমে কি দেখাবো? প্রথমে নাম্বার দেখিয়ে দাও, 1 লাইনার, তারপর বিস্তারিত শুনবো। 8 দিচ্ছ 10-এর, কেন 1 লাইনার? প্রথম কথা, বহু বছর পর পশ্চিমবাংলায় একটা ভোট দেখলাম যেখানে রক্তক্ষয় হয়নি সেই অর্থে, মানে বাইক বাহিনীর দাপট নেই, সাধারণ মানুষ, এইমাত্র আমরা যেটা ছবিটা দেখলাম, সাধারণ মানুষ সেই লাইনে দাঁড়িয়ে আছেন, যে যার ভোট দিচ্ছেন, তার মধ্যে কিছু কিছু হয়নি, হয়েছে একদম হয়েছে, আমরা যেটা ভোট দেখাবো। চুরি হয়েছে। শুভময়দা কত নাম্বার? 8। আচ্ছা, বাংলায় নয় আর কি। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে 2 যেটায় বাদ যাবে তার কারণ হচ্ছে একটা দিন, আজকের জন্যই আমরা এটা দিচ্ছি, কিন্তু একটা দিনের মধ্যে তো আবদ্ধ নয়। আজকে আমাদের যে সহনাগরিকরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না, তারা আগামী দিনে নিশ্চয়ই আবার পারবেন কোনো একটা সময়। তাদের জন্য এই 2 নম্বরটা রেখে দিলাম। নির্বাচন কমিশন যেদিন সেটা করবেন সেদিন এই 2 ফেরত দেবো। ফেয়ার এনাফ। বিশ্বনাথ দা? দেখুন, আমি পাস মার্ক দিয়েছি আচ্ছা, এবং 50% মানে আপনারা জানেন পাস করেছে, কিন্তু পাস করার পরে ফার্স্ট ডিভিশন কেন পায়নি তার কারণ আজও 4 জন প্রার্থী আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছে। আজকেও কিন্তু দুটো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজকেও কিন্তু যারা আইন গত 15 বছর ধরে ভেঙেছেন, তারাও আজকেও কিন্তু সিআরপিএফের উপর মানে আক্রমণ করেছেন, মানে ইট বৃষ্টি করেছেন। আজকেও কিন্তু আমরা দেখেছি যে 11 জন এজেন্ট মার খেয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। আজকেও কিন্তু আমি অন্তত 15 জায়গায় বলতে পারি যেখানে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটাররা যখন ভোট দিতে এসছেন তাদেরকে আটকানো হয়েছে, চেয়ার পেতে আটকানো উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে ইলেকশন কমিশন অনেক তৎপর ছিল, এটা ঠিক যে কোনো মৃত্যুর লাশ পড়েনি, এটা ঠিক যে অন্য 5 বছরের মতন এই কমপ্লেনটা আসেনি যে আমি ভোট দিতে পারিনি। কিন্তু তারপরেও এমনও 2-একটা কেস এসছে যে প্রথমবার ভোট দিতে গেছেন কিন্তু তার ভোটটা ফলস পড়ে গেছে। ফলে এই কনটেক্সটেই আমি নাম্বারটা দিলাম। আপনারা পাস করেছেন, কিন্তু আপনাদের সম্মান নির্ভর করবে শেষ রক্ষা যদি আগামী দিন 29 তারিখ হয়। প্রদীপ্ত? আমার অদ্ভুতভাবে স্যারের সঙ্গে মিলে যাচ্ছে 5টা, কিন্তু এই 5টা দেওয়ার কারণ একটাই। দেখো, এনআইএ, ইডি, সিবিআই, আইটি, রইল বাকি হাতের 5। তাই হাতের 5টা দিলাম। ইচ্ছা করছিল 10-এ 11 দেবো, 10 তো আর 11 দেওয়া যায় না, তাই 5টা দিলাম। 200 জন মানুষ মারা গেল। তোমরা পোলিং ভায়োলেন্স বা পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কথা বলো, এসআইআর যে এক ধরনের ভায়োলেন্স হয়ে গেল, 200 জনের কাছাকাছি মারা গেল, সেটা আমরা ভুলিনি। আমরা ভুলিনি যে মানুষগুলোকে এখনো পর্যন্ত নির্দিষ্ট ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই এই 5 রইল, বাকি বাংলার গর্জন আজ মানুষ দেখে নিয়েছে। দেবজি? আমি 9 দেবো। 10-এ 9। আচ্ছা, 9 দেবো। এই জন্যই দেবো 34 বছরের। আগে বলো 1 কিসে কাটলে? 1 কিসে কাটলাম সেটাই বলছি, যে একদম গণতন্ত্রের উৎসব যদি নির্বাচন হয় সেখানে একটা ছোট নুড়িও পড়া উচিত নয়। ইট তো পরের কথা, সেখানে প্রার্থী মার খেয়েছে এবং বহু জায়গায় ভাঙচুর ইত্যাদি হয়েছে। কিন্তু আমি বলছি 34 বছরের সঙ্গে যদি আপনি 15 বছর যোগ করেন তাহলে এই প্রায় 49 না, এখন তো 50 চলছে। এই 50 বছর ধরে পশ্চিমবঙ্গের নির্বাচনে সহিংসতার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এবারে বোধহয় প্রথম ধাক্কা খেলো, ধারাবাহিকতা রইল না। এর জন্য পুরো 2009 আর 2011 ভুলে গেলে? আমি আবারও বলছি যে সেবারেও কিন্তু সহিংসতা ছিল, এবং এইবারের তুলনায় একটু হলেও বেশি ছিল, অনেকটাই বেশি ছিল। খুন যদি একটা, মানে কারুর মৃত্যু তো আমাদের কাছে কাম্য নয়। নিরামিষ নির্বাচন, সেই জন্য ওরকম ব্যাপার স্যাপার অন্য রাজ্যে গিয়ে আপনাদের ক্যামেরা যেসব দেখায়, গান গাইছে ওপারে বসে ভোট দিচ্ছে, এরকম ব্যাপার। তো পশ্চিমবঙ্গ তো তা নয়।
তো পশ্চিমবঙ্গে তো নির্বাচনের দিন মানেই বন্ধু ফুল ছুড়িবার দিন নয় অদ্য। হ্যাঁ, তো সুতরাং একটা কিছু করতে ধ্বংসের মুখোমুখি এই বাঙালি এই ঘটনাগুলোর জন্য তুমি 10 থেকে 1 বাদ দিলে। সৌম্য, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই প্রথম যে একটা নির্বাচন করা মানে আগে নাম্বার দেখাও। অনেক দিন পরে হ্যাঁ। আমি 8ই দেবো, তার কারণ 2 কাটলাম। কথা হচ্ছে যে এতদিন পরে একটা নির্বাচন দেখলাম, খুব অল্প সংখ্যক 2-1 প্রার্থী ছাড়া যারা বলেছেন যে রিগিং হয়েছে। নাম্বার 1, খুব অল্প সংখ্যক। নাম্বার 2, আমি সকালে দেখলাম অদিত চৌধুরী নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিচ্ছেন। নাম্বার 2, বহুদিন পরে দেখলাম যে রক্তপাত মানে কোনো সহনাগরিককে এই ভোটের জন্য তার প্রাণ হারাতে হয়নি, প্রাণ দিতে হলো না। কারণ এই রাজ্যে আমরা ওই মানে প্রতিদিন মুখ পোড়াতে পোড়াতে চুন খেতে খেতে এখন দই দেখলেও ভয় পাই। নির্বাচন আসলে আমাদের আতঙ্ক থাকে, ভোট মিটে যায় কিন্তু অনেকের ঘর খালি হয়ে যায়, অনেকে তার স্বামী হারায়, পুত্র হারায়। নির্বাচন কমিশনের এইটুকু ধন্যবাদ আজকের দিনের জন্য প্রাপ্য যে ভোটটা ঠিকঠাক করতে পেরেছে। হ্যাঁ, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এটা না হলেও ভালো ছিল। ঠিক, আমি তার সঙ্গে যোগ করব যে আসল পরীক্ষা, আরেকটা পরীক্ষা, অন্যতম মূল পরীক্ষা কিন্তু 29 তারিখ বাকি আছে। আমি এইখান থেকে খয়রাশোলের ঘটনা দেখাবো এবং তারপর বিভিন্ন আজকের নির্বাচনের একটা নয় একাধিক স্তরে আজকের এই আলোচনা থাকবে। আমি প্রথমে খয়রাশোলের যে ছবিটা আমাদের পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন, লজ্জাজনক ট্র্যাডিশনের কথা মনে করিয়ে দেয়, সেই খয়রাশোলের ঘটনা দেখাবো, যেখানে ইটের আঘাতে কেন্দ্রীয় বাহিনীর 6 জন জওয়ানকে হাসপাতালে ভর্তি হয়েছে, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে, সেই ছবি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সকাল থেকে মোটের ওপর শান্তিতে ভোট হচ্ছিল বিভিন্ন জেলায়, কিন্তু দুপুরে ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল বীরভূমের খয়রাশোল। প্রথমে বিক্ষোভ, তারপর ইট বৃষ্টি, ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি, জখম হলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ কর্মী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে রিভলভার বের করতে হয় পুলিশকে। उधर भीड़ हो गया सर गेट के पास, हम लोग कंट्रोल में खेलने के लिए गया था और एक पार्टी आ रहा था, उनको भी आने नहीं दिया, फिर हमारा ऊपर भी पत्थर फेंक दिया था सर। ঘটনাস্থল বুধপুর প্রাথমিক বিদ্যালয়। কয়েকজন ভোটার অভিযোগ করেন তারা তৃণমূল প্রার্থীকে ভোট দিলেও সেই ভোট পড়ছিল বিজেপি প্রার্থীর ঝুলিতে। ইভিএম বদলানোর দাবি তোলেন তারা। টিএমসি ভোট মারছি, বিজেপি কে উঠছে, সেটা নিয়ে অশান্তি। আমরা বললাম যে আপনি মনে করুন যে আমাদেরকে এটাকে চেক করে দেখাতে হবে, এই নিয়ে দ্বন্দ্ব ঝামেলা হয়ে গেল। পুলিশ প্রশাসন ছিল, তাদের জানিয়েছিল। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই স্কুলের গেটের বাইরে ভিড় জমান প্রচুর গ্রামবাসী। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট বৃষ্টি। কারুর হাতে আধলা ইট, কেউ দৌড়ে এসে রাস্তায় পড়ে থাকা ইট তুলে নিচ্ছেন। একেবারে বুথের গেটের মুখে কেন্দ্রীয় বাহিনীর দিকে তেড়ে আসছেন কয়েকজন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাধা দেওয়ার চেষ্টা করলেও শুনছে না কেউ। কার্যত তাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। হামলার মুখে বুথের ভেতরে ঢুকে যান কয়েকজন জওয়ান। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠায় পুলিশ অফিসারকে সার্ভিস রিভলভার বের করতে হয়। তৃণমূলেও ভোট দিলে বিজেপিতে পড়ছে, এই গন্ডগোলটা হচ্ছিল। তারপরে বুঝলাম লোক জমায়েত হঙ্গাল নিয়ে ভোট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে বুঝলাম এখানে অনেক পুলিশ এলো। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর 3 জওয়ান, এক পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালক। দুবরাজপুর বিধানসভার নাকারাকুন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং ঠিক আমার পিছনেই এই স্বাস্থ্যকেন্দ্রে এখানেই আহত 3 জন সিআরপিএফ জওয়ান এবং একজন পুলিশ কর্মী এবং আরও একজন পুলিশের ড্রাইভার, তার চিকিৎসা চলছে আমরা দেখব। এবং যেটা জানা যাচ্ছে মূলত পাথর এবং ইট ছোড়ার জন্যই এনারা আহত হয়েছে। প্রত্যক্ষভাবে গণপ্রতিরোধ হয়েছে, সেই প্রতিরোধে আজকে মোটামুটি গুটি কয় কিছু জায়গা ছাড়া মানুষ ভোট দিতে সক্ষম হয়েছে। যেখানে যেখানে বিজেপি প্রার্থী কিংবা সমর্থক সদস্যদের ওপর বা সাধারণ ভোটদাতাদের ওপর হামলা ঘটানোর অপচেষ্টা হয়েছে, পশ্চিমবঙ্গের জনতা রুখে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন কি বিক্ষিপ্ত ঘটনা বলেছে, কিন্তু আপনারা মনে করে দেখুন যে নির্বাচন কমিশন যাই বলুক না কেন, মানে এই কেন্দ্রীয় বাহিনী গতবার শীতলকুচি ঘটিয়েছে। তো তারপরেও এই ধরনের প্ররোচনা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যারা এটা করছে এটা ঠিক নয় এবং আমাদের সঙ্গে, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ভাস্কর মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। একদিকে পশ্চিমবঙ্গে ভোটদানের সর্বকালীন রেকর্ড,
আর সেই নিয়ে সিইও দফতরে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি মনোজ আগরওয়াল, সিইও। কমপ্লেন্ট আসতো কি রাত্রি কিছু হুমকি টুমকি হয়েছে আপনার পোলিং পার্টিকে, ইয়া কিছু লোক ঢুকে গেছে আননেসেসারি, ইয়া পোলিং স্টেশন মধ্যে লোক ঢুকে গেছে, ইয়া আপনার যে আছে কিছু লোক যে আছে খাওয়া দাওয়া নিয়ে এসে গেছেন, এসব জিনিস যেটা আমি বলেছিলাম কি কোনো হবে না, ওটা হলো না। যেটা আপনি বলছেন কিন্তু ছোটপুট ল অ্যান্ড অর্ডার ঘটনা হয়েছে ইন কম্প্যারিজন টু যেটা আগে ইলেকশন হতো, দ্যাট ইজ আউটসাইড দ্য পোলিং স্টেশন। যেখানে আপনার যে আছে ফুল আমাদের কাছে 95% ফোর্স এখানে আছে ওখানে আছে, অ্যান্ড কেউ ইলেকশন বি এনি ইলেকশন উইচ ইজ দেয়ার হাই স্টেকস আর দেয়ার, এরকম হতেই পারে। বাট এমন কোনো ঘটনা হলো না কি এনি ডেথ ওয়াজ দেয়ার या एनी मेजर ग्रीवियस इंजरी वाज देयर, এরকম নেই কি সামথিং যেটা ছিল কি এটা। অ্যান্ড যতটুকু আমি খবর পেয়েছি, আপনাদের কাছে भी খবর হবে, আপনাদের লোকাল করেসপন্ডেন্ট আছেন, কি পিপল কেম আউট টু ভোট উইদাউট ফিয়ার অ্যান্ড পিপল সব কন্ট্রিবিউট করলো কি আমরা আসবো যাবো ভোট করবো। আর আমি আমাদের যে আমাদেরকে দিয়েছেন, আমাদের कहते हैं এডিজি সাহেব দিয়েছেন, যে এডিজি লিগাল আছেন আর আমাদের স্টেট পুলিশ নোডাল অফিসার আছেন ইসিআই, উনি যেটা বলেছেন কি আপনার টোটাল 44376 বুথ ছিল 44,376, ওর মধ্যে আপনার 39,558 বুথে পোলিং কমপ্লিট হয়ে গেছে, যেখানে আপনার আপনার টোটাল পোলিং বুথ যে আজকে গিয়েছিল 44,376, যার মধ্যে আপনার কমপ্লিট হয়ে গেছে 39,548, এন্ড আপনার যে পোলিং যেটা চলছে ওটাই আছে 6টা পর্যন্ত যে এসে গেছে। এটা নির্দিষ্ট ছিল, টাইম ছিল, ভোটার স্লিপ দেওয়া হয়েছে, বাইরে ক্যামেরা ক্যাপচার করেছে, যে ভোটার এসছে 6টা পর্যন্ত ও ক্যামেরা বন্দি আছেন, क्योंकि এবার আউটসাইড ক্যামেরাও ছিল, ওটা চলছে 4,828। তো এটা যেটা আছে এই জন্য আমরা এখন ফাইনাল পার্সেন্টেজ বলতে পারবো না, ফাইনাল পার্সেন্টেজ বের করতে করতে 2-3 ঘন্টা और টাইম লাগবে যেটা আছে, या लेट হবে, क्योंकि এটা সব জায়গায় যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে অ্যাগ্রিগেট হবে, তারপরে বিড হবে। তো দিস ইজ দ্য স্ট্যাটাস অ্যাজ অফ নাও। খুব ইন্টারেস্টিং, এখনো পর্যন্ত 92% হয়ে গেছে, তারপরেও এই মুহূর্তে প্রায় 5,000 বুথে পোলিং চলছে, অর্থাৎ আরও 2-3 ঘন্টা লাগবে। এবং আমি বলছি সর্বকালীন রেকর্ড তো ইতিমধ্যে হয়ে গেছে, সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমাদের প্রত্যেকের কৌতূহল থাকবে। দেখুন, প্রত্যেক দিনই হাজার হাজার মিনিটের ফুটেজ এবিপি আনন্দের ক্যামেরাবন্দি হয়, কিন্তু তারই মধ্যে কিছু অংশ এমন প্রতীকী হয়ে ওঠে, এতটা নজর কেড়ে নেয় যে এক যুগ পরেও তা নিয়ে চর্চা চলে। হাজার হাজার ফুটেজের মধ্যে তেমনই ফুটেজ ছিল হাজারদুয়ারির সেই ফুটেজটা, যে ফুটেজে দেখা গেছিল কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা ভোটের দিন ঠিক যে সময় মুর্শিদাবাদ জুড়ে রক্ত ঝরছে, লাশ পড়ছে, তখন অন ডিউটি হাজারদুয়ারিতে হাওয়া খাচ্ছেন। ভাবতে পারেন, সেটা ছিল 2015 সালের পুরো ভোট। এই স্টুডিওতে বসে আপনাদের দেখিয়েছিলাম। আর আজ আরেকটা নির্বাচনের দিন, 2026-এর বিধানসভা ভোটে বীরভূমের খয়রাশোলে সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আগের প্রতিবেদনে আপনাদের দেখালাম, বুক টান করে দুষ্কৃতীদের ইঁট বৃষ্টি রুখে দিচ্ছেন, এবং 6 জন জওয়ান গুরুতর আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন শান্তি ফেরাতে গিয়ে। এই ভোটে এর আগে কিন্তু নির্বাচন কমিশন কর্তব্যে গাফিলতির জন্য একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। কখনো তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলার জন্য, কখনো অন ডিউটি ঈদের নেমন্তন্ন খেতে চলে যাওয়ার জন্য। কিন্তু তারপর অন্তত প্রথম দফায় বাহিনীর কাজকে সাধুবাদ জানাতেই হবে। সেই জন্যই কি সমীর রাইচ, আমার পরের বক্তা, 10-এর মধ্যে 8 নম্বর দিয়েছেন নির্বাচন কমিশনকে? সুমন, অতি অবশ্যই তাই। 10-এর মধ্যে 8 দেওয়ার কারণটা একদম সেই জন্যে। আমার জ্ঞান তো এতটা ফেয়ার ভোট, যারা জিতবেন, মানুষ যাদের ভোট দিয়েছেন তারা জিতবেন, সেটা নিয়ে আমার কোনো কথা নেই, সে যে দলই হোক। মানুষ যে লাইন দিয়ে, মহিলারা লাইন দিয়ে ভোট দিয়েছেন, এটা আমরা দেখতে পাচ্ছি, সারাদিন ধরে দেখা গেছে, যেখানে প্রতিটা ভোটে কয়েকটা মৃত্যু। শীতলকুচির আজকে প্রথম কথা দেখো, আজকে যেটা দেখলাম যে
কেন্দ্রীয় বাহিনীর ওপরে এবং পুলিশের ওপরে যেভাবে ইট বৃষ্টি হচ্ছিল, সেখানে যদি একটা গুলি চলতো, তারপরে শাসক দল কি বলতো? কারণ করছিল শাসক দলের লোকরা, এটা পরিষ্কার দেখা গেছে। তখন বলতো এই তো গুলি করে মারা হলো, এই হলো সেই হলো। আসলে এরা কখনোই চায় না শাসক দল, আগেও তাই দেখি, বামফ্রন্ট আমলেও তাই দেখেছি, শাসক দল কখনোই চায় না যে মানুষ নির্বিঘ্নে ভোটটা দিক, কেন তারা ডিগিং করবেন, মৃত ব্যক্তিদের ভোটটা তারা দিয়ে আসবেন। ইতিমধ্যেও আজকেও শুনলাম যে একজন নতুন ভোটার সবে লাইভ আমরা দেখিয়েছি, আসবো তার ঘটনা। তো এই যে ঘটনাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা তো আমাদের পরম সৌভাগ্যের। কেন ভারতবর্ষের অন্য কোনো রাজ্য, আমি বলবো কিছুটা হলেও ত্রিপুরাতে আছে, কিন্তু বাদবাকি রাজ্যগুলোতে, যেই বিহার নিয়ে আমরা এত কথা বলতাম, সেখানেও তো নির্বিঘ্নে ভোট হয়। আমাদের এখানের মানুষ কেন দিতে পারবে না? এবং নির্বাচন কমিশন এটাই প্রমাণ করলেন যে ওনারা আগেরগুলোতে কিভাবে ব্যর্থ হয়েছেন। আজকে যেমন সার্থক হয়েছেন, এটাতে প্রমাণও করলেন আগেরগুলোতে কিভাবে ব্যর্থ হয়েছেন, কোথায় তাদের গলতি ছিল। দেখো, আমি সাধারণ মানুষ হিসেবে আমার খুব এই যে বাইক বাহিনী রুখে দিয়েছে, মানে তুমি বলছো আজকের ঘটনা দেখিয়ে দিল যে এভাবেও ভোট করা যায়, অতি অবশ্যই, অন্তত এই চেষ্টাটা করা যায়, অতি অবশ্যই। এবং তাতে এটাও বুঝিয়ে দিল যে আমরা যদি আগের ভোটগুলোর একটু ফুটেজগুলো দেখি, যে তাহলে নির্বাচন কমিশনের কোথায় কোথায় খামতি ছিল। যেখানে দেখো কোনো বাইক বাহিনীর আমরা কোথাও আজকে দেখিনি, কোথাও ওই যে জটলা পাকাচ্ছে পুলিশ গিয়ে সেটাকে সরিয়ে দিয়েছে। এই যে স্টেপগুলো, এবং আমরা দেখেছি যে ড্রিঙ্কসের দোকান সমস্ত বন্ধ, বহু স্টেপ। সমিতা, তোমায় জানিয়ে রাখি, আমি লাইভেই দর্শকদের সকালে দেখিয়েছি যে একেবারে গ্রাম আটকে চেয়ার পেতে গ্রামের ভোটারদের বেরোতে না দেওয়ার চক্রান্ত ছিল, সেন্ট্রাল বাহিনী গিয়ে সমস্ত খালি করে। এইটাই দেখো, আমরা সাধারণ মানুষ হিসেবে কি আশা করতে পারি? আমরা তো চাই আমরা প্রত্যেকে যে যার ভোটটা দিতে। অনেকের গাত্রদাহ অতি অবশ্যই, যাদের ন্যায্য কারণে মানে ন্যায্য কাগজপত্র আছে কিন্তু ভোট দিতে পারছেন না, তাদের জন্য আমিও দুঃখিত, সেটা একটা দিক। কিন্তু এটাও তো ভাবতে হবে যে যারা নেই, যারা মারা গেছেন, তাদের ভোটটাও পড়তো, সেটা তো বলছেন না। এটাও তো ঠিক, যাদের বৈধ কাগজ নেই তারাও ভোটটা দিত, সেটা কাদের দিত বোঝা যায়, এবং তাদেরকে কাগজ বানিয়ে দিত কে ফলস, সেটাও শাসক দল দিত। আগেও বামফ্রন্ট আমলে বামফ্রন্ট দিত, বর্তমান আমলে বর্তমান শাসক দল দিত, এগুলো তো প্রমাণিত। সেই লোকগুলো আজকে নেই, সেই জন্য ভোটটা নির্বিঘ্নে হওয়াতে এত কাউট জ্বালার কোনো কারণ নেই। আমি বলবো নির্বাচন কমিশনকে, আমি একজন বাঙালি হিসেবে বলছি, আপনারা যে দায়িত্বটা নিয়েছেন, এটাকে যদি আগামী 29 তারিখ অন্তত আপনারা ঠিক এর থেকে বেশিও চাইছি না, এইটুকুও যদি করতে পারেন, তাহলে পশ্চিমবাংলায় তারপরে যারা ক্ষমতায় আসবেন মানুষের রায়, সেটাকে আমরা সবাই মেনে নেব। কিন্তু প্রত্যেকবার ভোট হয়, আমরা বুঝি যে আমাদের কিছু করার নেই, কেন ভোটটা আমাদের হাতের বাইরে, মানুষের কোনো রায় তারা দেওয়ার কোনো অধিকার নেই। কিছু শাসক দল, কিছু দুর্বৃত্ত, কিছু লুম্পেন ভোটগুলোকে লুট করে, সেটাকে বন্ধ করা গেছে। একদম, অবশ্য আশার কথায় আমার আশাবাদী হতে কোনো অসুবিধে নেই, কিন্তু 2011 সালেও আমরা ভেবেছিলাম যে এরপর থেকে একটা নিখুঁত ভোট হবে, যে ভোটে আপনাদের মনে থাকবে ক্ষমতাচ্যুত হয়েছিল বামফ্রন্ট, কিন্তু তারাও বলেনি যে ব্যাপক রিগিং হয়েছে। মুকুল রায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের তরফে বলেছিলেন যে খুব ভালো ভোট হয়েছে। আর এই প্রসেসটা শুরু হয়েছিল 2009 থেকে, 11তে এসে সেটা একটা জায়গায় পৌঁছয়। তারপর আপনারা জানেন এর উত্তর। কিন্তু এখান থেকে আমার পরের প্রতিবেদন, এরপরে আপনাদের যেটা দেখাবো, আজকের এই এত প্রশংসার পাশাপাশি এটাও রাখতে হবে, বারবার প্রার্থীরা আক্রান্ত হয়েছেন, এমনকি প্রাণ ভয়ে তাদের মাঠ ধরে দৌড় করাচ্ছে সঙ্গের পুলিশ কর্মী প্রাণ বাঁচাতে। এই ছবিও আজকে পেয়েছি, দেখুন। आज प्रथम चरण का मतदान लगभग हो चुका है। चुनाव का परिणाम जानना है तो मेरी बात मानकर चलना। 5 तारीख को दीदी का सुपड़ा साफ हो जाएगा। আজকে যা ভোট হয়ে গেছে ইতিমধ্যেই, আমার চোখ যদি সত্য হয়, আমার মন যদি মানুষের ভাষা বোঝে, তাহলে অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাচ করা করবে। রেকর্ড ভোটদান, ঐতিহাসিক ভোট, কড়া নিরাপত্তা, হাজার হাজার লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী, ভোটের ওপর সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট হলেও কয়েকটি জায়গায় আক্রান্ত হলেন বিজেপির প্রার্থীরা। পুলিশের সামনে পেটানো হলো বিজেপি প্রার্থীকে।
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগে সকালবেলা এখানেই তৃণমূল কর্মীদের ধাওয়া করতে দেখা গেছিল বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে। পোলিং এজেন্ট তারাই দিবে, এত বড় সাহস! পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি তাড়াচ্ছে, এত বড় সাহস! কি মনে করেছে শুধুমাত্র তৃণমূলে পোলিং এজেন্ট আছে? আর বেলা গড়াতে বিজেপি প্রার্থীর ওপর এইভাবে হামলা হলো, কিল, চর, ঘুষি। অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেন সঙ্গে থাকা পুলিশ কর্মী। গ্রামের রাস্তা, মাঠ ঘাট ধরে কোনো রকমে ছুটে পালিয়ে প্রাণ বাঁচালেন বিজেপি প্রার্থী। একদল উন্মত্ত জেহাদি তারা প্ল্যান করে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। এটা কখনো কাম্য নয়, এটা আমি এটা আমি মনে করি না। এটা ভুল করেছে যদি কেউ করে থাকে, তবে তৃণমূলের দুষ্কৃতীরা নয়। কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় এবার তল্লাশি অভিযানে নামলো পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী। বানিহারি হাই স্কুলে যেখানে বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছিল, সেখানে যারা যারা মারধর করেছে ছবি দেখে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার। আর তারপরেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের দল তারা এই গ্রামে ঢুকছেন, বানিহারি হাই স্কুল সংলগ্ন যে গ্রাম, এবং সেইখানেই তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার জানিয়েছেন বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। তাকে উদ্ধার করতে গেলে ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। আমি খবর পাই ছাপ্পা হচ্ছে, দেখি একটা ছেলে 3 বার ভোট মারছে ওখানে। ওটা আমি জানলা দিয়ে দেখে বেড়ার পর এরা তখন জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। তারপরে হঠাৎ অতর্কিতে সব দেখছি ধেয়ে আসতে লাগে আমার দিকে। আমি বারান্দার উপর দাঁড়িয়েছিলাম উপরে, ওখান থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে, প্যারামিলিটারিরা বাধা দেয়। আস্তে আস্তে উত্তেজনা চরমে ওঠে, মাথাতে একটা পাথর দিয়ে মারার চেষ্টা করে, সেই পাথর ধাক্কাটা এখানে পাই। হামলায় আক্রান্ত হন পুলিশ কর্মীও। অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে এইভাবে চলল ভাঙচুর। গাড়িটা যেই জ্বলতে শুরু করেছে অমনি পিছন থেকে এসে মারলো একটা পাথর পিছন দিকে, পিছনে এটা চুরচুর করে ভেঙে গেল। সিকিউরিটি মাঝখানে ছিল, আমার যে আত্মসহায়ক আছে ও পিছনে ছিল। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটের ওপরও হামলার অভিযোগ উঠেছে। ভেবেছিল হয়তো আমাকে ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দিবে, কারণ ওনাদের পরিকল্পনা ছিল সিআরপিএফ সঙ্গে গট করে এজেন্টদের বের করে দিয়ে বুথে ছাপ্পা ভোট করাবে। বীরভূমের আমোদপুরের কাছে দুষ্কৃতীদের মারে মাথা ফাটল লাভপুরের বিজেপি প্রার্থীর এজেন্টের। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভেকুটিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মাঝ রাস্তায় এক ঝাঁক ছেলে অ্যাটাক, লাঠি বাঁচলি মারধর, দুটো পা ফাটিয়ে দিয়েছে। তারা কোনো রকম টর্চার করেনি, কোনো রকম আঘাত করেনি। বাঁকুড়ার তালডাঙ্গায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মুন্না আগারওয়াল, মনোজ বন্দ্যোপাধ্যায় ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ক্রিয়ার সংখ্যা, প্রতিক্রিয়ার সময় এবং ধরনে তফাৎ হলেও এটাও পাশাপাশি মানতে হবে যে এ রাজ্যে অশান্তির ঘটনাগুলোর ধরনটা এবং চরিত্রটা কিন্তু একই রকম থেকে গেল এবারও। হ্যাঁ, অন্য বারের থেকে সংখ্যা নিশ্চয়ই কম, কিন্তু আজই এদেশের অন্য আরেক প্রান্তে তামিলনাড়ুতে 234টা কেন্দ্রে এক দফায় ভোট হলো, কার্যত একটা ঘটনাও ঘটেনি। আর আমাদের রাজ্যে বেশিরভাগ ঘটনায় অভিযোগ উঠল সেই শাসক দলের বিরুদ্ধে। ধরুন, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে দফায় দফায় এমন মারা হলো, এক্ষুনি আপনাদের দেখালাম যে তাকে গ্রামের রাস্তা, মাঠঘাট ধরে রীতিমতো ছুটিয়ে তার প্রাণ বাঁচাতে হলো সঙ্গে থাকা ওই পুলিশ কর্মীকে। আমার তো এই ফুটেজ দেখে মানস ভূঁইয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। 2009 সালের 15ই জুলাই বর্ধমানের মঙ্গলকোটে সিপিএম কর্মীদের হাতে আক্রান্ত হয়ে মানসদা প্রাণ ভয়ে ধান ক্ষেতের আল ধরে দৌড়চ্ছেন আর মোবাইল ফোনে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাহায্য ভিক্ষা করছেন। এই ছবি দেখিয়েছিলাম আপনাদের। তাহলে আমার পরের বক্তা প্রদীপ্ত কি বলবে? সিপিএম হোক বা তৃণমূল, শাসকদের চরিত্র এ রাজ্যে কিছুতেই বদলায় না। না দাদা, আমার একই সঙ্গে মনে পড়ছে সেই অভিশপ্ত রাতের কথা, যেখানে বিভিন্ন যে জুডিশিয়াল অফিসাররা
ঘেরাও হয়েছিলেন এবং চূড়ান্ত হয়রানির শিকার হয়েছে, তাদের প্রায় মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল মোথাবাড়ির ঘটনা। সেইখানে কিছু প্রশ্ন এই সভা থেকেই উঠে এসেছিল যে প্রশাসন কি করছে। তার মানে নির্বাচন কমিশনের ভূমিকার সঙ্গে সঙ্গে প্রশাসনের ভূমিকাটার একটা বড় প্রসঙ্গ রয়েছে। তাহলে আজকে যদি নির্বাচন কমিশনের ওই 8, 9, 10 করা হয়, আমার মনে হচ্ছে ওরকম একটা প্রশাসনকেও 8, 9, 10 করতে হবে কিনা। মানে কখনো আমি শুধু নির্বাচন কমিশনকে তুলবো যখন ভালো না, তুমি আমার প্রথম যদি আমার কথা বলো, প্রথমেই আমি বলেছি না নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বাহিনী একদমই তাই, এক নিঃশ্বাসে বলেছি, এইখানে এক নিঃশ্বাসে আসছে দাদা। কিন্তু যখন তুমি সভা করছিলে সেদিনকে, তখন এখানকার সভাপদ যারা ছিলেন তাদের বক্তব্য ছিল রাজ্য প্রশাসনের হাতেই তো ক্ষমতা থাকে এবং ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ নির্ভর করে রাজ্য প্রশাসনের হাতে। তাহলে আজকে সেই কথাটা কেউ বলতে পারবেন কিনা, একজন বলে চলে গিয়েছেন, বাকিরা বলতে পারবেন কিনা আমার একটু ডাউট রইল। এখন আমার যেটা বক্তব্য, আচ্ছা তুমি যে 5 দিলে 8-এ 10-এ, তার 5-এর মধ্যে কতটা তুমি ভাগ করছো তো, কতটা রাজ্য প্রশাসনকে দিলে, কতটা কেন্দ্রীয় বাহিনীকে দিলে? আমার ইচ্ছা ছিল ইলেকশন কমিশনকে 10-এ 11 দেওয়া, কিন্তু সেটা দেওয়া যায় না। সেই জন্য হাতের 5 ইডি, সিবিআই, এনআইএ, আইটি, হাতের 5 রইল ইলেকশন কমিশন, ব্যবহার করেছে, হয়ে গেছে। আমার যেটা বক্তব্য, তুমি খেয়াল করে দেখবে যখন হুমায়ুন কবিরের যে ঘটনাক্রম, আমি পার্থকে প্রথমে ধন্যবাদ দিই, পার্থ অসামান্য একটা খবর তখন দেখিয়েছে আমাদেরকে, যে হুমায়ুন কবিরের ওরকম একটা ঘটনা ঘটছে, কনভয়ে আঘাত হচ্ছে, সেই সময় চূড়ান্ত অন্যায়, মানে যারা করেছেন তাদের সত্যি শাস্তিপ্রাপ্য। কিন্তু সেই সময় হুমায়ুন কবিরের ওই কনভয়ের গাড়ি খুলে হুমায়ুন কবিরের সমর্থকরা ওখান থেকে লাঠি বার করছে এবং সেই লাঠি বার করে তেড়ে যাচ্ছে। হোয়াট অ্যাবাউট সিআরপিএফ? তাহলে মিতালি বাগকে রাত্রিবেলায় সার্চ করা যায় এবং সেখানে কোনো মহিলা পুলিশ আধিকারিক বা কনস্টেবল থাকে না, মিতালি বাগ ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকে, তিনি একজন সাংসদ। আর এইখানেই আমরা বলেছিলাম বিজেপি স্টুজ ওই ভদ্রলোক, যে তার গাড়ি থেকে লাঠি বেরোচ্ছে, এখনো অব্দি ইলেকশন কমিশন একটা অভিযোগ রুজু করেছে, একটা অভিযোগ। লাঠিরও আমরা ওরা হয়েছে, আমি সেটাই বলছি, সেইখানেই তো বলছি। তুমি যে কথাগুলো বললে তার সঙ্গে সঙ্গে তুমি নিশ্চয়ই গোপীবল্লভপুর রবীন্দ্রনাথ বলের কথাটা বলবে, সকাল সকাল ঘটেছিল। তুমি নিশ্চয়ই সেই পাড়াটার কথা বলবে যেখানে সিআরপিএফ ঢুকে গিয়ে মোটর বাইক ভেঙে দিল, তুমি বারবার সেটা দেখিয়েছো। তুমি নিশ্চয়ই বলবে চোপড়ার লাখিপুরে সিআরপিএফ জওয়ান 3 জন মহিলাকে কিভাবে ব্যবস্থাপনার মধ্যে নিয়েছেন, যেটা আমরা খারাপ চোখে দেখছি। ফলে কোথাও নাতিকে নিয়ে ভোট দিতে যাচ্ছেন বৃদ্ধা, সেখানে নাতির হাতে মেরে দেওয়া হচ্ছে। কোথাও নাতি, কোনো এক বৃদ্ধা ভোট দিতে যাচ্ছেন, সিআরপিএফ ভোট দিতে দিয়েছে ওই হাতের 5, যেটা বলেছিলাম আর কি। আমার বক্তব্য যেটা, এই কিন্তু 6 জন সিআরপিএফ আহত হয়েছেন তোমাদের সমর্থকদের হাতে, সেটাও বলো। আগেও বলে দিয়েছি দাদা, শুরুতেই বলে দিয়েছি চূড়ান্ত অন্যায় এবং শাস্তিপ্রাপ্য। আমার বক্তব্য, এ ভোট মানুষের গর্জনের ভোট। এবং বিহারের উদাহরণ যদি টানি, বিহারেও কিন্তু এসআইআর এর পরে এত ভোট হয়েছিল। এই যে মৃত ভোটার, শিফটেড ভোটার, কিংবা যারা ডেড, যারা বিভিন্নভাবে ভোট দেয় না বলে যাদের নাম কাটা গেছে বা অন্য কিছু, এতগুলো নাম বাদ দিয়ে যদি ভোটের পার্সেন্টেজ দেখো একই রকম আছে। আর যদি বিহারকে একটা নতুন উদাহরণ হিসেবে দেখো, সেখানেও সরকার পরিবর্তন হয়নি। আমরা 125 পাচ্ছি, এই 152 অলরেডি দল থেকে সভা করে বলে দেওয়া হয়েছে, ভোট বেড়েছিল। আমি সেটাই বলছি, আমার এই ভোটটা না তৃণমূলকে মার্জিন বাড়ানোর ভোট হয়েছে। এই ভোটটা হয়েছে ক্ষমতায় মানুষ আসবে, তাদের সহনাগরিক যারা মারা গেছে তাদের জন্য প্রতিবাদের ভোট হয়েছে। এই ভোটটা হয়েছে যোগ্য বৈধ ভোটারদের বাদ দেওয়ার বিরুদ্ধে ভোট। এই ভোটটা হয়েছে রাতের বেলায় নানান বদলির বিরুদ্ধে ভোট। এই ভোট হয়েছে ওই হাতের 5-এর বিরুদ্ধে ভোট। আমরা নিশ্চিত ক্ষমতায় আসি দাদা, এবং দেবজিৎ দ্বারা আবার খুব চিন্তায় পড়বে আগামী 5 বছর কিভাবে তারা চালাবে আর কি। বেশ, একটা তো ফ্যাক্ট নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই, আবার বলছি 92% ক্রস করে গেছে, স্বাধীনতার পর সর্বকালীন রেকর্ড। 1, 2 হচ্ছে গর্জনের ভোট বলছে প্রদীপ্ত। এখন এই ভোট, আমি এর বিস্তারিত আলোচনায় আসবো পরবর্তী পর্বে, কিন্তু এসআইআর এর পক্ষে ভোট হলো, এত মানুষ বেরিয়ে এসআইআর এর পক্ষে ভোট দিলেন, না এসআইআর এ যারা ক্ষুব্ধ, যারা ক্রুদ্ধ, তারা বিপক্ষে ভোট দিলেন? এর উত্তর একমাত্র আমার জানা নেই। 4 তারিখে আমরা সবাই একসঙ্গে জানতে পারবো, সেই বিতর্ক তো থাকবেই। আর এই বেশি ভোটের পার্সেন্টেজের বিভিন্ন বিশ্লেষণ আছে, আমি এই ঘটনার পরবর্তী পর্যায়ে আজকেই আলোচনা করব। কিন্তু এখন যেটা দেখাবো, যেটা দেখাতে গিয়ে সত্যি সত্যি আমাদের প্রত্যেকে, আমরা 6 জন এখানে ছিলাম, 7 জন ছিলাম, প্রত্যেকের খারাপ লেগেছে। একটি মেয়ে, প্রথমবারের ভোটার,
জীবনে প্রথমবার সেই অভিজ্ঞতাটা সে পেতে ভোট দিতে গেছিল, গিয়ে দেখছে তার নামে ভোটটা পড়ে গেছে শিলিগুড়িতে। লাইভ দেখিয়েছিলাম সকালে, আজ সকালে এই অনুষ্ঠানে। আমি দ্রুত একবার দেখাবো, তারপর আমার পরবর্তী বক্তার কাছে আসবো। দেখুন, ভোটটা বলে অন্য কেউ দিয়ে চলে গেছেন, ওরা বলেছেন। তুমি কি প্রথম ভোট দিতে এসেছিলাম। পরের পোলিং অফিসার তিনি বললেন আপনার তো ভোট পোস্টাল ব্যালট হয়ে গেছে। প্রথম দফায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কার্যত বুথে মাছি গলতে না দেবার বন্দোবস্ত করেছিল নির্বাচন কমিশন। और आपके साथ कोई लोग नहीं रहने चाहिए प्लीज। नहीं वो मेरे साथ आ रहे थे, वोटर नहीं आना है, वो वोटर भी आपके साथ नहीं आना है। কিন্তু এত কড়াকড়ির মধ্যেও ফলস ভোটিং বা ছাপ্পা ভোটের অভিযোগ একেবারে এড়ানো গেল না। শিলিগুড়ি রামকৃষ্ণ পাঠশালা বিদ্যালয় ভোট দিতে এসেছিলেন প্রথম ভোটার কাজল দাস, কিন্তু অভিজ্ঞতা ভালো হলো না। প্রথম ভোট দিতে এসেছিলাম, তখন গেছিলাম ভেতরে, তখন ওরা বলেছে কি অন্য কেউ আমার ভোট দিয়ে চলে গেছে। এই যে আমার ভোটার কার্ড দুটো দেখে নিন, এইগুলো ছাড়াই ওনার বলেছে যে অন্য কেউ ভোট দিয়ে গেছে। পুরো হতাশ আর প্রথম ভোট আমার। এরপর থেকে আমি বলতে পারি যে ভোট দিতে না আসলেই হবে, অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে। তো পরে টেন্ডার ব্যালটে ভোট দেন তিনি। শিলিগুড়ি মহকুমা পরিষদের বুথে ভোট দিতে গিয়েছিলেন 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অতনু চন্দ। তার আবার অন্য অভিজ্ঞতা। পিপিও নাম্বার রয়েছে, তিনি ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট পোস্টাল ব্যালটে হয়ে গেছে। ভেতরে গিয়ে যখন ফার্স্ট দিয়ে দিলাম পোলিং অফিসারকে, সে দেখে বলল নাম আছে। পরের পোলিং অফিসার তিনি বললেন আপনার তো ভোট পোস্টাল ব্যালট হয়ে গেছে। তা ভোট দিতে গিয়ে এরকম একটা বিপত্তি হবে এটা তো ভাবিনি। মালদার মালতীপুরের খেমপুর পঞ্চায়েতের 157 নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন চাঁদু মণ্ডল নামের ভোটার। বেকার যুবককে যা শুনতে হলো তিনি চমকে উঠলেন। আমি তো বেকার ছেলে, তো আমি ভোট দিতে কেন পারবো না? পোস্ট অফিসের মাধ্যমে হয়ে গেছে, পোস্টাল ভোট হয়ে গেছে। ওরা আমি তো দেইনি, বলছে এখানে ভোট হবে না, এই ভোটটা বলছে হয়ে গেছে। আমি তো অভিযোগ করবো। একই ধরনের অভিযোগ উঠেছে বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের ইসরা 245 নম্বর বুথে। এই বিএলও যে স্লিপটা দিয়েছিল এবং ভোটার কার্ড, এটা নিয়ে যখন ভিডিও পোলিং মানে বুথে যাই, সব লাইনে দাঁড়ার পরে আমাকে বলছে যে আমার ভোট নাকি পোস্টাল ব্যালটে হয়ে গেছে। তা আমি তো কোনো সরকারি চাকরি করি না, তাহলে আমার ভোটটা পোস্টাল ব্যালটে হলো কি করে? শান্তিপূর্ণ ভোটের মধ্যেও এদের অভিজ্ঞতা তিক্তই হলো। এবিপি আনন্দ। বৃক্ষ তোমার পরিচয় কিসে? ফলেন ও পরিচয়তে। ভোট ঘোষণার দিন বলুন কিংবা 3 দিনের কলকাতা সফরে এসে বলুন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যা যা অভয়বাণী দিয়েছিলেন তার অ্যাসিড টেস্ট হবে ভোটের এই 2 দিন। তাতে কিন্তু প্রথম দিনেই একটা স্পষ্ট হতাশাজনক ছবি দেখা গেল। আমরা কি আশা করেছিলাম যে এসআইআর প্রক্রিয়ায় প্রথমেই যে 63 লক্ষ নাম বাদ গেল, তাতে অন্তত মৃত ভোটারদের মর্তে ফিরে এসে ভোট দেওয়াটা আটকানো যাবে। দ্বিজেনবাবুদের ঠিক দুপুরবেলা আর তাদের নামে ছাপ্পা পড়বে না, আর বৈধ ভোটাররা নিজেদের পরিচয়পত্র হাতে নিশ্চিন্তে নিজেদের ভোটটা দেবেন। অথচ আজ সকালে শিলিগুড়িতে লাইভে আপনাদের দেখালাম বৈধ মহিলা ভোটার, বাচ্চা মেয়ে, সকাল 11টায়, ভাবুন দেরি করেনি, সকাল 11টায় বুথে গিয়ে দেখছে যে তার নামে ছাপ্পা ভোট পড়ে গেছে। ছলছল চোখে বুথের বাইরে এসে অভিযোগ করলেন এই ফার্স্ট টাইম ভোটার বাচ্চা মেয়েটি। পরিচয়পত্র দেখিয়ে লাইভে দেখালাম। আমার পরের বক্তা দেবজিতের কাছে আসবো, যে দেবজিৎ, অন্য ভোটের তুলনায় ভালোটা যেমন বলবো, খোলা গলায় বলবো, তেমনই এই খারাপ ঘটনাগুলোর সব কটার দায়ও কিন্তু নির্বাচন কমিশনকেই নিতে হবে। সে তুমি 10-এ নয়, নির্বাচন কমিশনকে যতই দাও। না না, নিতে তো হবেই, নিতে হবে না, নির্বাচন কমিশনকেই তো দায় নিতে হবে। বাকিরা তো যারা করবে এইসব দুষ্কর্ম তারা সব ধোয়া তুলসী পাতা। গত 34 বছর, তারপরে 15 বছর, প্রায় 50 বছর ধরে পশ্চিমবঙ্গের বাঙালি এই অত্যাচারের ধারাবাহিকতা দেখে এসেছে। 72 একটা মিথ হয়ে গেছে, সেটা তো সৌমদের সরকারের আমলে। সেইটা দেখিয়ে 34 চালালো, আবার 34 দেখিয়ে 15। এবারে এই 152টা যে আজকের আসনে ভোট হয়েছে, একটা দিক থেকে বলা যায় এ তো সুনামি। আপনারা সবাই তাইভাবেই বলেছেন, সবাই তাই সেরকমই বলছেন। এ তো আরম্ভ হয় প্রচণ্ড। এই যে কী জিনিস হচ্ছিল, যখন আমরা সকালবেলায় যখন 19% ভোট প্রথম ল্যাপসেই যখন দেখতে পাচ্ছি, তারপরে আস্তে আস্তে যখন ওটা বাড়তে রইল, আপনাদের মনে আছে আমরা সবাই এই 81% ভোট আমরা দেখেছিলাম 2011 নির্বাচনে। 81%, মোটামুটি 81।
সেই নির্বাচনটাও ছিল একটা পরিবর্তনের ডাক দেওয়া নির্বাচন। এই আমাদের দাদারা সব তখন বিভিন্ন ব্যানার নিয়ে পরিবর্তন চাই এবং একটা জগদ্দল পাথরকে সরিয়ে দিতে হবে, শয়তানের সঙ্গে হাত মেলাতে রাজি আছি, কিন্তু এই সরকার আর চলবে না ইত্যাদি প্রভৃতি বলেছিলেন এবং সেটা খুব সঙ্গতই ছিল। তাই নিয়ে কেউ কোনোদিন কোনো বাঙালি বলেনি না না এটা খুব ভুলভাল ছিল। এমনকি যাদের বিরুদ্ধে সেই পরিবর্তনের ডাক দেওয়া হয়েছিল তারাও ভেতরে ভেতরে স্বীকার করেছিল, আজও করে, যে বাড়াবাড়িটা সেই সময় অতটা না করলে 80-র দশক থেকে তাহলে বোধহয় এত তাড়াতাড়ি ডাক টাক শুনতে হতো না, আরও কিছুদিন চালানো যেত। সে যাই হোক না কেন, কিন্তু এই ভোটটা কাদের ভোট? এই যে পরিবর্তনের যে ভোট এবং এই এত লোক বেরিয়ে ভোট দিলেন একটু আগে SIR এর বিরুদ্ধে, যারা SIR এর বিরুদ্ধে তাদের তো যাদের নাম ওঠেনি বলা হচ্ছে অ্যালেজলি, তো তারা তো ভোট দিতে পারলেন না, সুতরাং তারা এর বিরুদ্ধে ভোটটা দেবেন কি করে? দ্বিতীয় যে জায়গাটা রইল যে তাহলে এই ভোট কীরকমভাবে হলো? এই ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি জনতা বনাম মুখ্যমন্ত্রী মমতা, প্রো মমতা অথবা নো মমতার ভোট। এই ভোট এখানে কোনো রকম কোনো পার্টি কোনো সিম্বল এরকমের ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু বিজেপি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প সুমনদা, ওই ফিশ ফ্রাই কফির রাজনীতিতে আমরা কোনোদিন যাইনি, কোনো রকম ভাবে করিনি, আমি ওই জায়গায় যাচ্ছি। কিন্তু বিহারের উদাহরণটা ভুলে যেও না। আমি বলছি যে ভোটের শতাংশ বাড়লো, আলটিমেটলি ভোটের পার্সেন্টেজ, শুধু যদি মহিলা ফ্যাক্টর দেখো, বিহারে 10% মহিলা বেশি ভোট দিয়েছিল, এবার পুরোটা শাসকের পক্ষেই গেছিল। দাদা তোমাদেরই সরকার, পশ্চিমবঙ্গটা বিহার নয়, পশ্চিমবঙ্গে যা চলেছে 15 বছর ধরে, এই অপশাসন, এই দুঃখ, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই আর্জি করে পুরোপুরি প্রশাসনিকভাবে একটা মিথ্যেকে সত্যিতে রূপান্তরিত করার প্রচেষ্টা। বিভিন্ন সময় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার নিজের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে বলছেন যে ঘেউ ঘেউ করা যাবে না, এখানে ডিএ দেওয়া যাবে না ইত্যাদি প্রভৃতি। প্রত্যেকটা জায়গায় ফ্রম আলপিন টু এলিফ্যান্ট সর্বত্র যে অদ্ভুত বিচরণ তৃণমূল কংগ্রেসের, এবং সেই বিচরণ যেভাবে নেগেটিভিটি সৃষ্টি করেছে প্রত্যেকটি জায়গায়, উত্তর দিতে মানুষ এইভাবে নেমেছিল। দেখুন আরেকটা বিষয়, আজকে কুমারগঞ্জের যে মার খাওয়া দেখালেন, ওই আমাদের যিনি বিধায়ক পদপ্রার্থী, যিনি শুভেন্দু সরকার, তিনি দৌড়ে আসছেন, তাকে লুঙ্গি পরা একজন ভদ্রলোক চেপে ধরছেন, দুমদাম মারছেন, উল্টো দিকে আরো দুজন লুঙ্গি পরা দৌড়ে আসছেন, তারাও তাকে জাপটে ধরছেন। এই যে এইসব চলছে, আমরা শুধু বলতে পারি একটাই কথা, মনে রাখবেন যে দ্বিতীয় দফার ভোটেতেও এটা মনে রাখবেন, কুমারগঞ্জ হয়তো বালিগঞ্জ থেকে অনেকটা দূরে, কিন্তু এই জিনিস বালিগঞ্জের লোকেদের সঙ্গে হতে পারে। সাবধান, ভোট দিতে হবে বিচক্ষণতার সঙ্গে, এবং প্রথম দফার যে ভোট, সেই দফার ভোটের মতন করেই সুনামিকে আরও বড় সুনামিতে রূপান্তরিত করতে হবে। এই সরকার, তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি সরকারের আসার যে প্রতিধ্বনি আপনিও শুনছেন, আমিও শুনছি, বাকিরাও শুনছে, এমনকি প্রদীপ্তও শুনছে, তো সেই আসার 4 তারিখে যে আসার সরকার, বিজেপির আসার এবং পশ্চিমবঙ্গের জনতার আসার তালবস্বর, তো আসার সরকার, সেটা আমি প্রদীপ্তর কাছে যাব, আমি জনতার ধ্বনি শুধু শুনতে পাই, আর জনতা কার নামে জয়ধ্বনি দেবে সেটা আমি বুঝতে পারবো 4 তারিখ। শুধু দুটো ডেটা কারেক্ট করে দিই, ইনফ্যাক্ট 3টে। একটা হচ্ছে শুধু লুঙ্গি নয়, ওখানে প্যান্ট শার্ট পরা লোকও প্রার্থীর গায়ে হাত তুলেছেন, জঘন্য অপরাধ। এই ক্ষেত্রে পোশাকের বিভাজন নিঃসন্দেহে লুঙ্গি এবং শার্ট প্যান্ট দুটোই ছিল। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ট্র্যাজেডি। দুটো ডেটা দিই। এক হচ্ছে 2006 সালের বিধানসভা ভোটে বুদ্ধদেব ভট্টাচার্য যখন তার স্থায়িত্বের পক্ষে যে ভোটটা তিনি পেয়েছিলেন, সেখানে ভোট পড়ার হার ছিল 80%। আই রিপিট, 2006 সালে যেখানে 235টা আসন বামফ্রন্ট পায়, সেখানে ভোট পড়েছিল 80%। আর 2011 সালে পরিবর্তনের ভোটে ঐতিহাসিক, এর আগে অবধি রেকর্ড সেটাই ছিল, ভোটদানের হার ছিল 84%। আমি বলছি এই যে 92%, ইনফ্যাক্ট 92+, তার কারণ স্বয়ং সিইও জানালেন এখনও প্রায় 5000 বুথে সেখানে ভোট গ্রহণ চলছে। এটা পরিবর্তনের পক্ষে না স্থায়িত্বের পক্ষে ভোট, প্রত্যাবর্তন না পরিবর্তন, সেই জবাব আমরা পাবো 4 তারিখ। তার আগে প্রদীপ্ত। দাদা, এই মমতা ব্যানার্জি আর মোদি নিয়ে যখন কথা হচ্ছে না, মধ্যিখানে জনতা দেওয়া হচ্ছে, তখন অদ্ভুতভাবে জল থেকে শুরু করে 100 দিন থেকে ছাদ থেকে শুরু করে চাকরি, পুরোটাই আমার মাথায় আসছে এলিফ্যান্ট টু আলপিন না আলপিন টু এলিফ্যান্ট। 2 কোটি চাকরির হিসাব আমি যেমন পাইনি, তেমনি মানুষের টাকা কিভাবে বন্ধ করে রাখার। মমতাদি যখন বিরোধী ছিলেন তখন যেমন মেট্রো রেল, তখন যেমন মেট্রো রেলের ব্যাপার ছিল, তেমনি বিভিন্ন খাতে রেলের জন্য যে কাজ মমতা
বন্দ্যোপাধ্যায় করে গেছেন সেটা দেখা গেছে। আর এরা যখন বিরোধী পশ্চিমবঙ্গে, এক ফোনে 15 অর্থ কমিশনের টাকা আটকে দেবো, এরা তো ভয়ের রাজনীতি করেছে, এরা তো ভরসার রাজনীতি করেনি। 2 কোটি চাকরির কথা বলছে, সেই 2 কোটি চাকরি, এইখানে 2 কোটি চাকরি দেয়নি, এরা তো ধরতে পারে না, এরা actually ধরতে পারে না যেটা, ওই জন্য বিজেপি মানুষের মনটা তো বুঝতে হবে, একদম মানুষের নয়, তৃণমূলের ভোট বাঁচাতে হবে। তুমি এটা বোধহয় ভুলে গেছো, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল আয়লা হয়েছিল, সেই টাকা বন্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন যে এদের হাতে টাকা দেবেন না। সঙ্গে সঙ্গে দেওয়াটার কথা গেলে 25 টাকায় মহিলাদের জন্য মান্থলি কে বন্ধ করলো? এসে এই সরকার বন্ধ করলো মহিলাদের জন্য রেলে 25 টাকায় মান্থলি। কিন্তু আমি আবার বলছি, দুর্নীতি ইস্যুতে আয়লার টাকা যাতে তৎকালীন বামফ্রন্ট সরকার না পায়, মমতা বন্দ্যোপাধ্যায় দরবার করেছিলেন। হ্যাঁ, আমি খালি প্রদীপ্তকে একটা প্রশ্ন করতে চাই, মমতা ব্যানার্জি কি কি করেছিলেন, খুব ভালো কথা। আমার প্রদীপ্ত তুমি এইটুকু বলো, অন্তত সাধারণ মানুষকে বলো, বাংলার মানুষকে বলো, যে 1000 ফিট অলমোস্ট 300 সামথিং মিটার মেট্রো রেলের কাজটা দীর্ঘ বছর ধরে বন্ধ করে রেখেছেন, আমাদের রাজ্য সরকার এইটাকে আটকানোর জন্য বারবার করতে যাচ্ছেন, বারবার সময় নিচ্ছেন, এটা কার ক্ষতি? আবারও বলছি, এইখানে উত্তর দেবে, তুমি নেবে তো? না, আমি বুঝতে পারি না আমরা 300 মিটার নিয়ে যে বক্তব্য তোমরা ইতিমধ্যে দেখিয়েছো, মেন রোডের মধ্যে জমি নীতি আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে 3000 মিটার যে হয়ে গেল রূপক হিসেবে বলছি, যেগুলো হবে না, এয়ারপোর্টে এখন চলছে মেট্রো, হবে না, মানুষের অসুবিধা নিয়ে সেটা হবে না। তোমার তো পেন আছে, সেটা নয়, তুমি কি বলছো? জমি নীতি মানুষের অসুবিধা হতে পারে, মানুষের অসুবিধা হতে পারে, অসুবিধা হলো, তৃণমূলের অসুবিধা, যেগুলো করুণাময়ী আমি আমার পরের প্রতিবেদনে যাব। তার আগে বলবো যে যেহেতু প্রসঙ্গটা উঠলো, 300 মিটার মাত্র, হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট এর কাজের সঙ্গে কারুর মামলা করার কথাই নয়, কিন্তু ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, তা সত্ত্বেও জুড়ল না। আমি বলছি এই বিভাজনে ক্ষতি কার হলো আমি জানি না, কিন্তু এর খুব স্পষ্ট করে সাধারণ মানুষের হলো, একেবারে স্পষ্ট কথা। এখান থেকে আমার পরের প্রতিবেদন, যে আজকে কিন্তু আবার বলছি একটা রেকর্ড হলো, স্বাধীনতার পরে ধারে কাছে কোনো পরিসংখ্যান আমি দেখতে পাচ্ছি না। 92%, এখন আরও বাড়বে, 92+ হবে অবধারিতভাবে। আমার পরের প্রতিবেদন তাই নিয়ে। শুরু হয়ে গেল ভোট যুদ্ধ। সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। কয়েকটি ঘটনা ছাড়া কার্যত উৎসবের মেজাজে ভোট দিলেন ভোটাররা। পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট পড়ল, প্রায় 92%। চুরমার হয়ে গেল পুরনো সব রেকর্ড। ঐতিহাসিক ভোট হলো পশ্চিমবঙ্গে। बंगाल में हो रहा बम्पर मतदान ये साफ साफ दिखा रहा है कि भय हार रहा है और भरोसे की जीत पक्की है। आप देखेंगे कमाल होगा, सिर्फ बवाल नहीं होगा, बल्कि आज के दिन जब रिजल्ट आएगा तो देखेंगे कमाल होगा। প্রথম দফায় বৃহস্পতিবার ভোট গ্রহণ হলো 16টি জেলার 152টি আসনে। আর সময় যত এগোলো উপচে পড়ল ইভিএম। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল 9টা পর্যন্ত ভোট পড়ে 18.76%। সকাল 11টায় সেই হার দাঁড়ায় 41.11%। 62.11% ভোট পড়ে যায় দুপুর 1টা পর্যন্ত। দুপুর 3টেই প্রদত্ত ভোটের হার দাঁড়ায় 78.77%। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ে 89.93%। শেষ অবধি সেই হার দাঁড়ায় 92%-এরও বেশি, যা রেকর্ড। বিশেষজ্ঞদের একাংশের মতে এই রেকর্ড ভোট পড়ার নানা কারণ হতে পারে। এসআইআর এর পর এবার প্রথম ভোট, তাই ভোট দিতে না পারলে নাম কাটা যেতে পারে, এই আশঙ্কায় দলে দলে মানুষ ভোট দিতে বের হয়েছেন। দ্বিতীয়ত, প্রচুর ভোট পড়ার অর্থ হতে পারে তুমুল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অর্থাৎ শাসকের বিরুদ্ধে ভোট। তৃতীয়ত, এবার যেহেতু এসআইআর এর ফলে ভোটার তালিকা একেবারে স্বচ্ছ হয়েছে, কোনো মৃত বা ডুপ্লিকেট ভোটার থাকার সুযোগ নেই, তাই মানুষ নিজের অধিকার প্রয়োগে সকাল থেকেই বুথমুখী হয়েছেন। এসআইআর অনেক কষ্ট করে মানুষের ভোটার তালিকায় নাম উঠেছে, তারপরে তারা ভোটাধিকার রক্ষা করবার জন্যে সাংঘাতিকভাবে সচেতন হবে, এটা ভেবে নেওয়াই যেতে পারে। যখনই এই পরিমাণ ভোট হয় তখন একটা অ্যান্টি ইনকামবেন্সি ট্রেন্ড থাকে। ছাপ্পা ভোট, এই ভোটটা যেটা এতদিন মবিলাইজ করা হতো বিভিন্ন বাহিনীকে দিয়ে, সেটা সম্পূর্ণ ফাঁকা থাকছে, খালি থাকছে।
তাহলে খুব স্বাভাবিকভাবেই শাসক দলের পক্ষে সেটা ভালো লক্ষণ নয়। ভোট শতাংশ রেকর্ডভাবে এসেছে প্রায় 90% ওপরে। তার একটাই সাধারণ ব্যাখ্যা, সেটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা। সাধারণ মানুষ একে তো এসআইআরের পরে সংঘবদ্ধভাবে তাদের ভোটদান দিয়েছে, তার কারণ তারা তাদের ভোটাধিকারটা এবার অনেক গুরুত্বর সাথে প্রয়োগ করেছে। এই ভোটদান আসলে কিন্তু শাসক দলের একটা বড় চিন্তার কারণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2011 সালে যখন ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, সেই বছর বিধানসভা নির্বাচনে ভোট পড়ে 84.72%। পশ্চিমবঙ্গে 82.22% ভোট পড়ে 2014 লোকসভা নির্বাচনে। 2016 সালের বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল 83.02%। পশ্চিমবঙ্গে 81.76% ভোট পড়ে 2019 লোকসভা নির্বাচনে। 2021 সালের বিধানসভা নির্বাচনে সেই হার ছিল 82.30%। 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট দানের হার ছিল 79.55%-এর বেশি। সব পরিসংখ্যানকেই ছাপিয়ে গেল এবারে ভোটদানের হার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে সর্বোচ্চ ভোটদান হলো এবারের নির্বাচনে। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর প্রত্যেক ভোটারকে স্যালিউট। রুমা পাল, রাজর্ষি দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ।